প্রভু ভক্ত কুকুর টপ সর্বক্ষণ ক্যাপ্টেন হার্ডিংয়ের পিছন পিছন ঘুরে বেড়ায়। মুহূর্তের জন্য সে তার পিছন ছাড়ে না। টপ একসময় ঘেউ ঘেউ করতে করতে জলে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সে মুহূর্তেই অতর্কিতে অতিকায় একটা তিমি জলের উপর ভুস করে ভেসে উঠল। টপ তার উপর ঝাঁপিয়ে পড়ল। তিমিটা অকস্মাৎ জলে তলিয়ে গেল। টপও জলে ডুব দিল। কয়েক মুহূর্ত পরে সে আচমকা জলের প্রায় ফুট 10 উঁচুতে ছিটকে উঠে গেল। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার উপর ভর করেছে। অবিশ্বাস্য ব্যাপারই বটে। তার গায়ে রক্ত থাকা তো দূরের ব্যাপার, সামান্য একটা আঁচড়ও লাগেনি। একটু পরেই হ্রদের জল ভীষণ রকম তোলপাড় হতে শুরু হলো। লাল জল চারদিকে ছড়িয়ে পড়ল। ব্যাপারটা আরও অবিশ্বাস্য রূপ নিল যখন দেখা গেল অতিকায় তিমিটার নিশার দেহ জলের ওপর ভেসে উঠল। দানবাকৃতি প্রাণীটা নিষ্প্রাণ নিষ্পন্দ অবস্থায় জলের ওপর ভাসতে লাগল। এবার বোঝা গেল ওটা তিমি নয়, বিশালাকৃতির একটা ডুগং। গলার কাছে বেশ বড়সড় একটা কাটা দাগ। টপের দাঁতে ক্ষত অবশ্যই নয়, ছুরি জাতীয় ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ব্যাপার দেখে প্যানক্রফট আর্তনাদ করে উঠল, হায় ঈশ্বর, ছুরি! জলের তলায় ছুরি কোত্থেকে আসবে? মুচকি হেসে ক্যাপ্টেন হার্ডিং বললেন, ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও মোটেই অসম্ভব নয়। এমন একটা রহস্যময় দ্বীপে সবই সম্ভব। চাপা দীর্ঘশ্বাস ফেলে তিনি এবার বললেন, জল থেকে সংজ্ঞাহীন অবস্থায় আমাকে কে গর্তটার ভেতরে নিয়ে গিয়েছিল? ঝড় বাদলের দিনে কে টপকে সম্পূর্ণ শুকনো অবস্থায় পৌঁছে দিয়েছিল? জলের তলায় কেই বা ডুগংটাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে? এমন সব রহস্য একের পর এক আমাদের চোখের সামনে হাজির হচ্ছে, যার হিসাব আমাদের জ্ঞান বুদ্ধি করতে অক্ষম। নির্ঘাত কেউ না কেউ আমাদের এমন রহস্যের মুখে ঠেলে দিচ্ছে, আর সে আমাদের উপর প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে। কে কে সে? তাকে খুঁজে বের করাও আমাদের অন্য সব জরুরি কাজগুলোর মধ্যে একটা। ক্যাপ্টেন হার্ডিং কপালের চামড়ায় দুশ্চিন্তার ভাঁজ এঁকে অন্য মনস্কভাবে কথাগুলো ছুড়ে দিলেন। 7 মে ক্যাপ্টেন হার্ডিং হ্রদের ধারে ডুগং বধের জায়গাটায় হাজির হলেন। রহস্যটা তাকে উদ্ধার করতেই হবে। কে সে? কী সে চায়? কেনই বা জোকের মতো তাদের পিছনে লেগে রয়েছে? ক্যাপ্টেন হার্ডিং অকস্মাৎ লক্ষ্য করলেন হ্রদের জলে স্রোতের টান দেখা দিয়েছে। পর মুহূর্তে লক্ষ্য করলেন ঘূর্ণিপাক, বিরাট একটা ঘূর্ণিপাক। জল দ্রুত বেগে চক্কর খাচ্ছে। তিনি ঝট করে শুয়ে পড়ে ভূমিতে কান পাতলেন। আচমকা উন্মাদের মতো চেঁচিয়ে উঠলেন, পেয়েছি, পেয়েছি! এখানে মাত্র কয়েক ফুট নিচেই সুড়ঙ্গ রয়েছে। স্পিলেট হাঁটতে হাঁটতে সেখানে হাজির হলেন। উচ্ছ্বসিত আবেগের সঙ্গে ক্যাপ্টেন হার্ডিং তাকে বললেন, সুড়ঙ্গ! জলটাকে কোনো একটা পথে বের করে দিয়ে আমি সুড়ঙ্গটাকে শুকিয়ে ফেলব। যেদিকে সমুদ্র রয়েছে সেদিকটা গ্রেনেড দিয়ে উড়িয়ে দেব। মাত্র ফুট 3 জল কমিয়ে দিতে পারলেই কাজ মিটিয়ে ফেলতে পারবো। স্পিলের চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে বললেন, এ কি আজব কথা শোনাচ্ছেন ক্যাপ্টেন? বারুদ দিয়ে গ্রেনেড ফাটাবেন, তাও আবার কেবল গান পাউডার ব্যবহার করে? ঈশ্বরের কৃপায় প্রয়োজনীয় মাল মশলা দ্বীপেই অঢেল রয়েছে। কেবল বুদ্ধি ও কলাকৌশল প্রয়োগ করে বিস্ফোরক তৈরি করে নিতে হবে। ব্যাস, ক্যাপ্টেন হার্ডিং কাজে লেগে গেলেন। বিশেষ ধরনের সামুদ্রিক গুল্ম পুড়িয়ে সোডা সমৃদ্ধ ক্ষার তৈরি করা হলো। তা দিয়ে সাবান তৈরি করা হলো। এতে চর্বি থেকে গ্লিসারিন পৃথক হয়ে গেল। মৃত ডুগংটার চর্বি আগে ভাগেই যত্ন করে রেখে দেয়া হয়েছিল, তা এখন কাজে লাগানো হলো। সোডার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তরল পদার্থ তৈরি করে নেওয়া হলো। এবার তেজস্ক্রিয় নাইট্রোগ্লিসারিন। এ দিয়ে কেবল সুড়ঙ্গটাকেই নয়, সমগ্র দ্বীপটাকেই উড়িয়ে দেয়া যেতে পারে। অনায়াসেই গ্রানাইট পাথর গুঁড়ো গুঁড়ো করে দেয়া কিছু মাত্রও অসম্ভব নয়। 21 মে ক্যাপ্টেন হার্ডিং এর নির্দেশে প্যানক্রফট গাইতি শাবল দিয়ে গর্ত খোঁড়ার কাজে মেতে গেলেন। দিনভর হাড় ভাঙা খাটুনি করে প্রয়োজনীয় গর্তটা খুঁড়ে ফেলা সম্ভব হলো।
ক্যাপ্টেন হার্ডিং 3টা খুঁটি গর্তে পুরে তাদের মাথাগুলোকে একসঙ্গে বেঁধে দিলেন। তার মাথায় একটা বড়সড় লোহার টুকরো ঝুলিয়ে রাখলেন। এবার গন্ধকের বারুদ ছড়িয়ে গায়ে মাখিয়ে দিলেন। তারপর লোহার টুকরোটার ঠিক নিচে নাইট্রোগ্লিসারিন ঢেলে দিলেন। ব্যাস, কাজ সারা হয়ে গেল। এবার গন্ধকের বারুদ মাখানো দড়িটার গায়ে দিলেন আগুন ধরিয়ে। দড়িটা পুড়তে পুড়তে একসময় লোহার টুকরোটা নাইট্রোগ্লিসারিনের উপর দুম করে পড়ে গেল। বিকট আওয়াজ হলো। সম্পূর্ণ দ্বীপটা তীর তীর করে কেঁপে উঠল। এমনকি মাইল 2 দূরে যেসব অভিযাত্রী ছিলেন তারাও দমাদম আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন। আর ইয়া বড় বড় পাথরের চাই শোলার মতো আকাশের দিকে উঠে যেতে লাগলো। রীতিমতো এক তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। ক্যাপ্টেন হার্ডিং এর উদ্দেশ্য সিদ্ধ হলো। প্রবল বেগে হ্রদের জল সাগরে গিয়ে পড়তে লাগলো। ক্যাপ্টেন হার্ডিংয়ের মুখে যুদ্ধ জয়ের হাসি ফুটে উঠল। সুড়ঙ্গটার পরিধি বাড়িয়ে চওড়া করা দরকার। ক্যাপ্টেন হার্ডিং এর নির্দেশে প্যানক্রফট গাইতি শাবল নিয়ে কাজে লেগে গেলেন। সুড়ঙ্গটার ভেতরে দিয়ে অগ্রসর হতে গিয়ে অভিযাত্রীরা লক্ষ্য করলেন তার ছাদটা ক্রমেই উঁচু হয়ে গেছে। সবার আগে আগে টপ হেঁটে চলেছে। কিছুটা পথ পাড়ি দিয়েই সে থমকে দাঁড়িয়ে কর্কশ্বরে ঘেউ ঘেউ করতে লাগলো। সবাই ব্যস্ত হয়ে এগিয়ে গেলেন। বুঝলেন অধিকায় কোনো জলচর প্রাণী হঠাৎ কুয়োর ভেতরে ঢুকে গেল। সেটাকে দেখেই টপ এমন চিল্লাচিল্লি করছে। ক্যাপ্টেন হার্ডিং অঙ্ক কষে সিদ্ধান্তে এলেন, কুয়োটা কম করে হলেও 90 ফুট গভীর তো হবেই। গুহার ভেতরে যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেজন্য তার গায়ে গর্ত তৈরি করতে সবাই লেগে পড়লেন। দীর্ঘ পরিশ্রমের ফলে তা শেষ পর্যন্ত সম্ভব হলো। ক্যাপ্টেন হার্ডিং গুহাটাকেই মাথা গোঁজার স্থান হিসেবে নির্বাচিত করলেন। তার নামকরণ করলেন গ্রানাইট হাউস। জুন মাস পড়ল। শীতের প্রকোপ ক্রমেই বেড়ে চলল। নতুন বাসস্থলে এসে অভিযাত্রীরা নিশ্চিন্ত হলেন। এবার গুহার ভেতরে আলোর সমস্যা দূর করতে মোমবাতি তৈরি করা দরকার। ক্যাপ্টেন হার্ডিং মোমবাতি তৈরি করার কাজে লেগে পড়লেন। সালফিউরিক অ্যাসিড, চুন আর সিলের চর্বি দিয়ে তিনি চমৎকার মোমবাতি তৈরি করে ফেললেন। সলতে তৈরি করলেন শাকসবজির আঁশ দিয়ে। শীত, হাড় কাঁপানো শীত। শীতের প্রকোপ থেকে অব্যাহতি পাবার জন্য ক্যাপ্টেন হার্ডিং চমৎকার কয়েক জোড়া জুতো তৈরি করে ফেললেন। চামড়ার অভাব পূরণ করল সিলের চামড়া। আর গরম পোশাক তৈরি করলেন ভেড়ার মতো লম্বা ল্যাজওয়ালা মুসামনের চামড়া দিয়ে। গায়ে চাপালে রীতিমতো গরম বোধ হয়। লিঙ্কন দ্বীপে প্রয়োজনীয় কোনো সামগ্রীরই অভাব নেই। একরকম গাছের শেকড় থেকে টক শরবত তৈরি করা হলো, যা দারুণ উপাদেয়। মাছ, মাংস, ঝিনুক আর লবণ তো অফুরন্ত। ম্যাপল গাছ দিয়ে চিনির অভাব মেটানো সম্ভব হলো। এবার দরকার চায়ের মতো কোনো ক্লান্তি দূরকারী পানীয়। একরকম ঘাস দিয়ে সে অভাবও মেটানো গেল বটে। ক্যাপ্টেন হার্ডিং বনের পথ দিয়ে যাতায়াতের সময় দুধারে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ব্রেডফ্রুট জাতীয় কোনো গাছ যদি নজরে পড়ে তা দিয়ে রুটির অভাব মেটানো সম্ভব। হারবার্ট দেশে থাকার সময় পায়রা পুষতেন। হঠাৎ এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটে গেল। দেশে পায়রার খাবার হিসেবে ক্যান্টের পকেটে গম রাখতেন। পকেটের এক কোণে অদ্ভুতভাবে কয়েকটা গমের দানা আটকে ছিল। তিনি আনন্দে আত্মহারা হয়ে সেগুলোকে ভেজা মাটিতে পুঁতে দিলেন। বৃষ্টির জল পেয়ে তাতে চারা গাছ গজালো। সেগুলো ক্রমে বেড়ে উঠতে লাগলো। 5 জুলাই ক্যাপ্টেন হার্ডিং বিকেলের দিকে তার সঙ্গী সাথীদের নিয়ে বেড়াতে বেরোলেন। হাঁটতে হাঁটতে স্পিলেট বললেন, ক্যাপ্টেন, মহাদেশে যেসব জন্তু জানোয়ার দেখা যায় এখানকার জঙ্গলেও সেসবের অভাব নেই। ব্যাপারটা আশ্চর্য হবার মতোই বটে, তাই না? ক্যাপ্টেন হার্ডিং মুচকি হেসে তাকে সমর্থন করতে গিয়ে বললেন, দ্বীপটার গঠন বৈচিত্র্য আমাকেও ভাবতে উৎসাহিত করছে। সুদূর অতীতে দ্বীপটা কোনো মহাদেশের অংশ ছিল। শোনা গেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলেশিয়া এবং অস্ট্রেলিয়া মিলে নাকি পৃথিবীর 6ষ্ঠ মহাদেশ ছিল। তাই প্রাকৃতিক বিপর্যয়ে এদেশটাও সমুদ্রের জলে তলিয়ে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয়।
বর্তমান কেবল পর্বতের চূড়াটা মাথা উঁচিয়ে অতীতের স্বাক্ষর বহন করছে। প্রবাল কীটের দৌরাত্ম্যে সমুদ্রের বুকে একের পর এক দ্বীপ গড়ে উঠছে। এটা অবশ্য প্রবাল দ্বীপ নয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেরই ফসল। রাত 8টায় অভিযাত্রীরা গুহা বাড়িতে ফিরে এলেন। আগস্টের মাঝামাঝি হাড় কাঁপানো শীতে অভিযাত্রীরা গরম জামাকাপড়ের অভাব বড্ড বেশি বোধ করতে লাগলেন। লিঙ্কন দ্বীপে ভল্লুক থাকলে শীতের মোকাবেলা করার উপযোগী পোশাক তৈরি করার কোনো সমস্যার ব্যাপারই ছিল না। তাই ক্যাপ্টেন হার্ডিং সহযোগীদের নিয়ে জঙ্গলে ফাঁদ পেতে কিছু সংখ্যক শেয়াল ধরে ফেললেন। কয়েকটা বুনো শুয়োরও ফাঁদে ধরা পড়ল। দ্বীপবাসী অভিযাত্রীরা আগস্টের শেষার্ধটা ধরতে গেলে গুহার ভেতরেই কাটিয়ে দিলেন। এক সকালে বরফ পড়া বন্ধ থাকলে তারা গুহা থেকে বেরিয়েই চমকে উঠলেন। দেখলেন গুহার মুখে চতুষ্পদ প্রাণীর থাবার চিহ্নের মতো কিছু সংখ্যক চিহ্ন বরফের গায়ে জ্বলজ্বল করছে। তারা ভাবলেন পশ্চিমের দ্বীপ থেকে কোনো হিংস্র প্রাণী প্রচণ্ড ঠান্ডায় লিঙ্কন দ্বীপে পালিয়ে এসেছে। টপের অস্থিরতা সে কুয়োটার পাড়ে বসে হরদম চিল্লাচিল্লি করতে লাগলো। ক্যাপ্টেন হার্ডিং নিঃসন্দেহ নির্ঘাত কোনো না কোনো হিংস্র প্রাণী কুয়োর ভেতরে আশ্রয় নিয়েছে, নইলে টপ এমন উত্তেজিত হবে কেন? কিছুদিন যেতে না যেতেই এমন এক অভাবনীয় ঘটনা ঘটল যা লিঙ্কন দ্বীপের ক্ষেত্রে স্মরণীয় হয়ে রইল। 26 অক্টোবর দুপুরের দিকে অতিকায় একটা শুয়োর বাচ্চা কাচ্চা সহ ধরা পড়ল। সেদিন দুপুরে অভিযাত্রীরা পরম তৃপ্তিতে ক্যাঙ্গারুর ঝোল আর বাচ্চা শুয়োরের সেকা মাংস দিয়ে ভোজ সারতে মেতে গেলেন। মাংস চিবোতে গিয়ে কি যেন শক্ত একটা জিনিস প্যানক্রফটের দাঁতে বাঁধল, খট করে উঠল। ভাবলেন শুয়োরের ভাঙা দাঁত। আঙুলে করে মুখ থেকে বের করে এনেই চমকে উঠলেন, হায় ঈশ্বর, এ যে বন্দুকের গুলি! পাণ্ডব বর্জিত এ দ্বীপে বন্দুকের গুলি এলো কোত্থেকে? ব্যাপারটা দ্বীপবাসী অভিযাত্রীদের মনে যার পর নাই বিস্মিত করল। ম্যাকরুন্ড! হায় ঈশ্বর, বন্দুকের গুলি! যে দ্বীপে মানুষের অস্তিত্বের কথা কল্পনাও করা যায় না, সেখানে জানোয়ারের গায়ে বন্দুকের গুলি এলো কোত্থেকে? অবশ্যই কোনো না কোনো মানুষের কাজ, কিন্তু কে সে? ক্যাপ্টেন হার্ডিং বন্দুকের গুলিটার দিকে অপলক চোখে তাকিয়ে থেকে একসময় বললেন, প্যানক্রফট, বুলেটটা যার গায়ে ছিল তার বয়স কত হতে পারে বলো তো? বড়জোর মাস 3। ফাঁদে আটকা পড়েও শুয়োরের বাচ্চাটা মায়ের দুধ খাচ্ছিল। তবে ধরেই নিতে হয় 3 মাসের মধ্যে কেউ না কেউ তাকে গুলিবিদ্ধ করেছিল, ঠিক কি না? তাই এবার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। হয়তো কেউ ধারে কাছে ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় রয়েছে। আর সে মালয় ডাকাত হওয়াও কিছুমাত্র বিচিত্র নয়। 5 দিন অক্লান্ত পরিশ্রম করে দ্বীপবাসী অভিযাত্রীরা একটা ক্যানো জাতীয় নৌকা তৈরি করে ফেললেন। উদ্দেশ্য নৌকায় চেপে দ্বীপটাকে প্রদক্ষিণ করা, নদীগুলি দিয়ে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে দেখা দ্বীপটায় অন্য কারো অস্তিত্ব রয়েছে কিনা। এবার অভিযাত্রীরা রীতিমতো অবিশ্বাস্য এক কাণ্ডের মুখোমুখি হলেন। অতিকায় একটা কচ্ছপকে সমুদ্রের কিনারা বরাবর বালির উপর দিয়ে হেঁটে যেতে দেখে দৌড়ে গিয়ে সেটাকে চিৎ করে দিলেন। কোনো ক্রমে কচ্ছপকে চিৎ করে দিতে পারলে তার পক্ষে আর চলার ক্ষমতা থাকে না। তারপরও অধিকতর সতর্কতা স্বরূপ চারদিকে পাথরের চাই সাজিয়ে দিলেন। ক্যাপ্টেন হার্ডিং তখন গ্রানাইট হাউসে ছিলেন। অভিযাত্রীরা তাকে খবরটা দিতে এবং একটা ঠেলাগাড়ি এনে কচ্ছপকে নিয়ে যাবার জন্য সেখানে গেলেন। ঠেলাগাড়ি নিয়ে এসে অভিযাত্রীরা তো রীতিমতো স্তম্ভিত হয়ে পড়লেন। এত কিছু আয়োজন ব্যর্থ করে দিয়ে কচ্ছপটা পালিয়েছে, এমন একটা অসম্ভব ব্যাপার ঘটল কি করে? ব্যাপারটা তাদের মনে গভীর রহস্যের সঞ্চার করল। ব্যাপারটা ক্যাপ্টেন হার্ডিংকে যার পর নাই ভাবিয়ে তুলল। তিনি নতুনতর এক ভাবনার জালে জড়িয়ে পড়লেন। 29 অক্টোবর সকাল হতে না হতেই অভিযাত্রীরা সদ্য তৈরি নৌকাটা নিয়ে উল্লাস করতে করতে সমুদ্রের তীরে হাজির হলেন। সমুদ্রের গা ঘেঁষে নৌকাটাকে ঠেলে এগিয়ে নিয়ে চলতে চলতে একসময় হারবার্ট আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, ওই ওই যে ওটা কি, ওটা কি, ওই যে ওটা!
হারবার্টের অঙ্গুলি নির্দেশিত পথে দৃষ্টি নিক্ষেপ করেই প্যানক্রফট আঁতকে উঠলেন। তিনি দেখলেন সমুদ্রের জলে দুটো ইয়া পেল্লায় পিপা ভাসছে, আর তাদের মাঝখানে একটা সিন্দুক বাঁধা। তীরের কাছাকাছি ছিল সেগুলো। অভিযাত্রীরা জলে নেমে অক্লান্ত পরিশ্রম করে সিন্দুক সমেত পিপা দুটোকে টেনে হিঁচড়ে পাড়ে তুলে আনলেন। কঠিন কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটা অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। সিন্দুকটাকে পিপে দুটোর বাঁধন মুক্ত করা হলো। এবার সিন্দুকটাকে ঠেলে তাদের আস্তানা গ্রানাইট হাউসের সামনে নিয়ে এলেন। সিন্দুকটাকে নিয়ে সবাই নানা জল্পনা কল্পনায় মেতে উঠলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন মালয় দস্যুদেরই সিন্দুক এটা। কোথাও থেকে ডাকাতি করে নিয়ে পালাচ্ছিল। জাহাজডুবির ফলে তা আর তাদের বরাতে জুটল না। অভিযাত্রীরা ছুটোছুটি করে হাতুড়ি, শাবল ও গাইতি নিয়ে এলেন। মাথার ঘাম পায়ে ফেলে শেষ পর্যন্ত রহস্যজনক সিন্দুকটাকে খোলা সম্ভব হলো। আশ্চর্য ব্যাপার তো, দীর্ঘ সময় জলে থাকাতেও ভেতরের কোনো কিছুই নষ্ট হয়নি। জামা কাপড়, বইপত্র, রান্নার সামগ্রী, অস্ত্রশস্ত্র এবং অত্যাবশ্যক বহু যন্ত্রপাতিতে সিন্দুকটা একেবারে বোঝাই। খোঁজাখুঁজি করে একটা ক্যামেরা, ব্যারোমিটার, থার্মোমিটার ও সেক্সট্যান্ট ও পেন্সিল প্রভৃতিও পাওয়া গেল। বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রপাতি পেয়ে ক্যাপ্টেন হার্ডিং এর আনন্দ যেন আর ধরে না। আশ্চর্য ব্যাপার, সিন্দুকটায় এত সব জিনিসপত্র পাওয়া গেছে, কিন্তু কোনোটির গায়ে লেখা নেই সেগুলো কোন দেশে এবং কবে তৈরি হয়েছে। রাতে খাবার আগে ক্যাপ্টেন হার্ডিং সিন্দুক থেকে পাওয়া বাইবেলটার পাতা উল্টাতে লাগলেন। প্যানক্রফট উৎসাহিত হয়ে বললেন, স্যার, একটা কাজ করুন, হঠাৎ করে বাইবেলের কোনো একটা জায়গা খুলুন। দেখবেন বর্তমান পরিস্থিতিতে আমাদের কর্তব্য কী উপদেশ দেয়া রয়েছে। ক্যাপ্টেন হার্ডিং হঠাৎ করে বাইবেলের একটা জায়গা খুললেন। 7ম অধ্যায়ের 8ম শ্লোকটার দিকে তার চোখ পড়ল। সেখানে লেখা রয়েছে, ঈশ্বরের কাছে যা কিছু প্রার্থনা করা যায় তাই পাওয়া যায়। যে তাকে আন্তরিকভাবে খোঁজে সেই পায়। 30 অক্টোবর সকাল হলো। ঘড়িতে তখন সকাল 6টা বাজে। দ্বীপবাসী অভিযাত্রীর দল ক্যানোয় চেপে মার্শি নদীপথে দ্বীপটাকে ঘুরে দেখে বেড়াচ্ছেন। একসময় হারবার্ট গলা ছেড়ে চেঁচিয়ে উঠলেন, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস। ক্যাপ্টেন হার্ডিং ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, অস্ট্রেলিয়ার মানুষরা ইউক্যালিপটাসকে বলে ফিভার ট্রি। এ গাছের হাওয়ায় জ্বর হয় ভেবে মুষড়ে পড়লে আমরা কিন্তু ভুলই করব। বরং বলা চলে এ গাছের হাওয়ায় গা থেকে জ্বর পালিয়ে যায়। আরও কিছু দূর এগিয়ে তারা একদল প্রাণীকে কিচিরমিচির করতে করতে ডালে ডালে ছুটোছুটি করতে দেখলেন। মানুষের প্রায় সম আকৃতি বিশিষ্ট প্রাণী এই প্রথম তারা দেখতে পেলেন। বরাত মন্দ, নৌকো বালির চরে আটকে গেল। নদীর এ অংশে জল খুবই কম। নৌকা নিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে অভিযাত্রীরা নদীর পাড়ে পাথরের উপর শুয়ে বসে রাত্রি কাটালেন। পূব আকাশে রক্তিম ছোপ দেখা দিল। সকাল হলো, 31 অক্টোবরের সকাল। দ্বীপবাসী অভিযাত্রীরা জঙ্গলের পথ ধরে এগোতে এগোতে ছোট্ট একটা ঝর্ণার ধারে হাজির হলেন। ক্যাপ্টেন হার্ডিং এর মনে একই চিন্তা বারবার ঘুরপাক খেতে লাগলো। কদিন ধরে সমুদ্রের তীরে হাঁটাহাঁটি করেছেন, তবু জাহাজ ডুবির কোনো চিহ্নও নজরে পড়ল না। কোনো জাহাজ যদি ডুবে নাই থাকে, তবে সিন্দুকটা এলো কোত্থেকে? ঝর্ণার পার ধরে 1/2 মাইল খানেক পথ পাড়ি দিয়ে তবে দ্বীপবাসীরা সমুদ্রের তীরে হাজির হতে পারলেন। ক্যাপ্টেন হার্ডিং একটা ব্যাপার দেখে অবাক না হয়ে পারলেন না। সমুদ্রের পূর্ব দিকে পাথরের যে বিচিত্র সমাবেশ ঘটেছে, তার পশ্চিম দিকটায় ঘন সবুজের সমারোহ। এখানে দীর্ঘ সময় ধরে হাঁটাহাঁটি করেও জাহাজ ডুবির কোনো চিহ্ন না দেখতে পেয়ে তিনি আরও হতাশ হলেন, একেবারেই মুষড়ে পড়লেন। তিনি চাপা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলে উঠলেন, তবে তবে কি এ দ্বীপেই কোনো মানুষ বাস করছে? নইলে শুয়োরের গায়ে বুলেটটা এলোই বা কোত্থেকে? ক্যাপ্টেন হার্ডিং তার সহচরদের নিয়ে অদূরবর্তী কার্পেন্টাইন অন্তরীপে যাওয়ার উদ্যোগ আয়োজন করতে লাগলেন। মধ্যাহ্নভোজনের পর ক্যাপ্টেন হার্ডিং সবাইকে নিয়ে কার্পেন্টাইন অন্তরীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।
একসময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো। হারবার্ট খোঁজাখুঁজি করে একটা গুহা বের করে ফেললেন। সেটা বেশ বড়সড়ই বটে। 5-7 জন লোক অনায়াসে শুয়ে বসে রাত্রি কাটিয়ে দিতে পারে। গুহাটার কাছে গিয়ে ভেতরের দিকে উঁকি দিয়েই হারবার্ট ঝট করে এক লাফে পিছিয়ে এলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন ভেতরে কে যেন গম্ভীর স্বরে গর্জন করে চলেছে। হারবার্টকে ভীত সন্ত্রস্তভাবে পিছিয়ে যেতে দেখে স্পিলেট ব্যস্ত পায়ে এগিয়ে এলেন। প্যানক্রফটের কাঁধে সদ্য তৈরি একটা গাদা বন্দুক আছে বটে, কিন্তু সেটা এতই ছোট ও কম ক্ষমতা সম্পন্ন যে বড় কোনো জানোয়ারকে তার গুলি ঘায়েল করতে পারবে না। এদিকে স্পিলেট সাহসে ভর দিয়ে গুহার মুখে এগিয়ে যেতেই অদ্ভুত দর্শন ভীষণাকৃতি একটা জানোয়ার থাবা বাগিয়ে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য সামনের পা দুটো উঁচু করতেই তিনি ঝট করে প্যানক্রফটের হাত থেকে বন্দুকটা নিয়েই চোখের পলকে তার ঘোড়াটা টিপে দিলেন। অব্যর্থ লক্ষ্য। জানোয়ারটা বুক ফাটা তীব্র আর্তনাদ করে শূন্যে লাফ দিল। পর মুহূর্তেই সেটা মাটিতে পড়ে দাপাদাপি শুরু করলো। মরণ যন্ত্রণা। দু চোখের ফাঁকে বন্দুকের গুলি আঘাত এনেছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। রক্তে মাখামাখি অবস্থা। বেশিক্ষণ তাকে আর অস্থিরতার মধ্য দিয়ে কাটাতে হলো না। অচিরেই দৈত্যাকৃতি জানোয়ারটা এলিয়ে পড়ল। শেষ, সব শেষ। জানোয়ারটার বিশাল বপুটা এলিয়ে পড়তেই নেবুচাডনেজার সুতীক্ষ্ণ ছুরিটা নিয়ে এগিয়ে গেলেন। ব্যস্ত হাতে তার গা থেকে চামড়া ছাড়াতে লেগে গেল। শীতের মধ্যে মাংসের চেয়ে চামড়ার লোভেই সে এমন কঠিন পরিশ্রম করতে উৎসাহী হয়েছে। দ্বীপবাসীরা এবার হৈ হৈ করে গুহাটার ভেতরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন। দেখেন গুহাটার ভেতরে হাড়ের পাজা। উৎকট গন্ধে ভেতরে দাঁড়ানো সাধ্য কি? ক্যাপ্টেন হার্ডিং সতর্কতা অবলম্বন করতে গিয়ে অদ্ভুত একটা ব্যবস্থা করলেন। শুকনো কাঠ আর লতাপাতা দিয়ে আগুন জ্বেলে দিলেন। কিছু শুকনো বাঁশের টুকরা এনে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হলো। বিকট আওয়াজ তুলে বাঁশের গাঁটগুলো ফাটতে লাগলো। জন্তু জানোয়ার তো দূরের কথা, ভূতপ্রেত বা দত্তিদানও সাহস করে গুহার কাছে আসবে না। দ্বীপবাসীরা গুহাটার ভেতর থেকে হাড়গুলো বের করে মোটামুটি বাস উপযোগী করে নিলেন। সকাল হলো। ক্যানোটাকে মার্শি নদীর কিনারায় বাঁধা অবস্থায় রেখেই দ্বীপবাসীরা দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। পথে যেতে যেতে তারা জাহাজ ডুবির চিহ্ন নজরে পড়ে কিনা সতর্ক দৃষ্টি রাখতে লাগলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিলেন, তবু জাহাজ ডুবির কোনো চিহ্নই কারো নজরে পড়ল না। আশ্চর্য ব্যাপার তো, জাহাজ ডুবি না হলে সিন্দুকটার আবির্ভাব কি করে সম্ভব হলো? ব্যাপারটা ক্যাপ্টেন হার্ডিং এর মধ্যে গভীর রহস্যের সঞ্চার করল। তিনি কিছুতেই রহস্যটার কুলকিনারা করতে পারছেন না। ক্যাপ্টেন হার্ডিং এর মনোভাব অনুমান করতে পেরে প্যানক্রফট বললেন, জাহাজ ডুবি যদি সত্য সত্যই হয়ে থাকে, সে কি আর আপনার জন্য মাথা ভাসিয়ে রেখেছে নাকি? মাস্তুল সমেত কবেই জলের তলায় চলে গেছে। ক্যাপ্টেন হার্ডিংয়ের মুখে গাম্ভীর্যের ছাপ ফুটে উঠল। প্যানক্রফট বলে চলল, জলে যদি তলিয়ে নাই গিয়ে থাকে তবে তবে নির্ঘাত সেটা বালির তলায় চাপা পড়ে গেছে। ক্যাপ্টেন হার্ডিং নিরুত্তর রইলেন। পথ চলতে থাকা দ্বীপবাসীরা বেলা 3টার সময় থমকে দাঁড়িয়ে পড়লেন। আসলে ক্যাপ্টেন হার্ডিং চোখের সামনে দূরবীন ধরে কি যেন দেখার চেষ্টা করলেন। আপন মনে বলে উঠলেন, ধুত, জাহাজের কোনো চিহ্নই তো নজরে পড়ছে না। এ কেমন ভোজবাজির খেল রে বাবা। এমন সময় অদূরবর্তী ঝোপঝাড়ের ভেতর থেকে হার্ডিং এর প্রিয় কুকুর টপের তীব্র আর্তনাদ কানে ভেসে এলো। দ্বীপবাসীরা যখন বিশালায়তন একটা সরোবরের ধারে দাঁড়িয়ে, পাশেই গভীর জঙ্গল। সবার পিছন পিছন হাঁটতে হাঁটতে টপ কখন যে চুপি চুপি ঝোপের মধ্যে ঢুকে গেছে কারোরই জানা ছিল না। মুহূর্তের মধ্যেই টপ একচিলতে কাপড় মুখে করে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। সেটাকে সবার সামনে ফেলে দিয়েই সে তেমনি উত্তেজিতভাবেই আবার ঝোপটার ভেতর ঢুকে গেল। ব্যাপারটা দ্বীপবাসীদের মধ্যে নতুনতর এক গভীর রহস্যের সঞ্চার করল। রহস্যের পর রহস্য। প্যানক্রফট উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে টপকে অনুসরণ করতে লাগলেন।
দ্বীপবাসীদের সবার মনেই গভীর উদ্বেগ, উৎকণ্ঠা। ঝোপের ভেতর থেকে প্যানক্রফটের উত্তেজিত ও ব্যস্ত কণ্ঠস্বর ভেসে এলো, এই যে পেয়েছি, জাহাজের চিহ্ন পেয়েছি, জাহাজের চিহ্ন এখানে। অস্থির চিত্ত দ্বীপবাসীরা ছুটোছুটি করে ঝোপের ভেতরে সামান্য ঢুকে যেতেই থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন। সবার চোখের সামনে ভেসে উঠল অনুচ্চ একটা গাছের ডালে কাপড় আলতোভাবে বাতাসে দোল খাচ্ছে। এরই একটা প্রান্ত টপ কোনো ক্রমে দাঁত দিয়ে ছিঁড়ে তাদের কাছে নিয়ে গিয়েছিল। স্পিলেট কয়েক মুহূর্ত অপলক চোখে কাপড়ের টুকরোটার দিকে তাকিয়ে নিয়ে বলল, আমি নিঃসন্দেহ এর সঙ্গে জাহাজ বা জাহাজডুবির কোনো সম্পর্কই নেই। আসলে এটা আমাদের বেলুনটার কাপড়, বেলুনটার ধ্বংসাবশেষ। প্যানক্রফট এবার বললেন, বেলুনের কাপড় হলেও এটা আমাদের উপকারে আসবে, সন্দেহ নেই। নৌকাতে ব্যবহার করা যাবে। আর আমাদের পরিধেয় বস্ত্রের অভাবও কিছু না কিছু পূরণ হতে পারে। নেবুচাডনেচার, প্যানক্রফট আর স্পিলেট চোখের পলকে গাছটায় উঠে ডাল থেকে কাপড়টাকে পেরে নিয়ে এলেন। বেলুনটার অংশ বিশেষ ছিঁড়ে উধাও হয়ে গেলেও যেটুকু অবশিষ্ট রয়েছে তার পরিমাণও নেহাত কম নয়। বেলুনটার সঙ্গে বেশ কিছু দড়িও পাওয়া গেল, যা আখেরে বড়ই উপকারে আসতে পারে। দ্বীপবাসীরা জায়গাটা ছেড়ে যাওয়ার সময় তার নামকরণ করলেন বেলুন বন্দর, আর যেখানে সিন্দুকটাকে পাওয়া গিয়েছিল তার নাম দেয়া হলো ফ্লোটমাস পয়েন্ট। দ্বীপবাসীরা আবার দক্ষিণ দিকে হাঁটতে লাগলেন। এবার তারা মার্শি নদীর যে জায়গায় পৌঁছলেন তার বিস্তার প্রায় 80 ফুট। ভেলা ছাড়া নদীটা অতিক্রম করা কিছুতেই সম্ভব নয়। প্যানক্রফট দা কুড়োল নিয়ে ভেলা তৈরির জন্য প্রস্তুত হলেন। এমন সময় অভিযাত্রীরা এক অত্যাশ্চর্য, একেবারেই অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হলেন। দেখলেন তাদের ক্যানোটা ভাসতে ভাসতে এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়েছে। ব্যাপারটা রীতিমতো রহস্যজনকই বটে, শুধু রহস্যজনক বললেই যথেষ্ট হলো না, তাদের কাছে এটা অলৌকিক ব্যাপার বলেই মনে হলো। শক্ত বাঁধন খুলে ক্যানোটার তো কিছুতেই চলে আসা সম্ভব নয়। তবে বিজ্ঞানকে যারা প্রতি মুহূর্তে ব্যবহার করছেন তাদের কাছে এমন একটা অভাবনীয় অলৌকিক ব্যাপার একেবারেই অপ্রত্যাশিত। ভুতুড়ে ব্যাপারটাকে মন থেকে মেনে নিতে না পারলেও চোখের সামনে ঘটে পাওয়া দৃশ্যটাকে তো অস্বীকার করার উপায় নেই। প্যানক্রফট হাঁটু জলে নেমে একটা লগি দিয়ে ক্যানোটাকে টানাটানি করে তীরে নিয়ে এলেন। তার সঙ্গে বাঁধা দড়িটার দিকে নজর পড়তেই ক্যাপ্টেন হার্ডিংয়ের দৃষ্টিশক্তি স্থির হয়ে গেল। তিনি ঝট করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। চোখের তারায় বিস্ময়ের ছাপ ফুটে উঠল। ব্যাপারটাকে অধিকতর রহস্যজনক বলেই তার কাছে মনে হলো। বুঝলেন, কোনো ধারালো পাথর দিয়ে ঘষে ঘষে দড়িটাকে কেটে দেওয়া হয়েছে। কে এ অদৃশ্য ভুতুড়ে কাণ্ডের নায়ক? কেই বা তাদের সামনে একের পর এক রহস্যের সঞ্চার করে চলেছে? শুধু কি এই বিপদের মুহূর্তে রহস্য সৃষ্টিকারী বারবার বন্ধুর মতো, পরম হিতাকাঙ্ক্ষীর মতো তাদের পাশে এসে দাঁড়াচ্ছে? কে সে? কেনই বা নিজেকে গোপন অন্তরালে রেখে এমন রহস্য সঞ্চার করে চলেছে? ক্যানোটায় চেপে দ্বীপবাসীরা তাদের আশ্রয়স্থল গুহাটার কাছে হাজির হলেন। গুহার মুখে যাওয়ার আগেই আর এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলেন তারা। টপ নৌকো থেকে নেমেই ঊর্ধ্বশ্বাসে গুহার দিকে ছুটে গিয়েছিল। গুহার মুখে পৌঁছেই সে আবার পিছন ফিরে ঘেউ ঘেউ করতে করতে তাদের দিকে ছুটে আসতে লাগলো। ব্যাপার দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যাবার জোগাড় হলেন। নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এ কি অত্যাশ্চর্য ব্যাপার! টপ আবার কোন রহস্যের গন্ধ পেল, বোঝা যাচ্ছে না তো। ক্যাপ্টেন হার্ডিং হন্তদন্ত হয়ে গুহাটার কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন। কপালের চামড়ায় চিন্তার ভাঁজ এঁকে স্বগতোক্তি করে উঠলেন, এ কি সর্বনেশে কাণ্ড! এ কি হলো? কে এমন একটা কাজ করলো? গুহায় ওঠার ঝুলন্ত সিঁড়িটা গেল কোথায়? সেটাকে তুলে নিয়ে হাওয়া হয়ে গেল? দ্বীপবাসীরা একে অন্যের মুখের দিকে নীরব দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন। কারো মুখেই রাশ হচ্ছে না। বিস্ময়ে সবাই যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। রহস্য, একের পর এক রহস্যের মুখোমুখি হয়ে দ্বীপবাসীরা যেন ক্রমে স্তম্ভিত হয়ে পড়তে লাগলেন। সবাই হন্যে হয়ে সিঁড়িটার খোঁজে লেগে পড়লেন। না,
তাদের সব প্রয়াসই ব্যর্থ হয়ে গেল। কোথাও সিঁড়িটাকে খুঁজে পাওয়া গেল না। স্পিলেট প্রায় হাহাকার করে উঠলেন। বরাতে যা ছিল হয়ে গেল। এখন নিঃসন্দেহ হওয়া গেল যে রহস্যজনক ব্যক্তি শুয়োরটাকে গুলিবিদ্ধ করেছিল সেই আমাদের সিঁড়িটাকে নিয়ে বেপাত্তা হয়ে গেছে। এবার আমাদের একমাত্র সম্বল গুহাটাও হাতছাড়া হয়ে গেল। আমাদের এখন নিশ্চেষ্টভাবে কপাল চাপড়ানো ছাড়া গত্যন্তর নেই। গুহাটার মুখের কাছাকাছি পৌঁছে অস্থির চিত্ত প্যানক্রফট গলা ছেড়ে গালিগালাজ শুরু করে দিলেন। না, গুহাটার ভেতর থেকে কোনো সাড়াই ভেসে এলো না। কেবল তারই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। তবে হ্যাঁ, মনে হলো ভেতর থেকে কার যেন মৃদু হাসির শব্দ ভেসে এলো, আর তাতে বিদ্রূপের ছোঁয়া রয়েছে বলেই মনে হলো। উপায়ান্তর না দেখে দ্বীপবাসীরা তাদের আশ্রয়স্থল গ্র্যানাইট হাউসের মায়া ত্যাগ করে বিষণ্ণ মনে চিমনি গুহার দিকে যাত্রা করলেন। স্থির করলেন ভোরের আলো ফুটে উঠলে আবার সিঁড়িটার খোঁজ করবেন। তবে ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান না করে তারা গ্রানাইট হাউসের দরজায় অকুতভয় টপকে পাহারায় নিযুক্ত করে রেখে এলেন। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই দ্বীপবাসীরা ছুটোছুটি করে গ্রানাইট হাউসের কাছে গেলেন। তন্ন তন্ন করে সিঁড়িটার খোঁজ করলেন। দেখলেন সিঁড়িটাকে কে যেন চাতালের ওপর তুলে রেখে গেছে। জানালাগুলো আগের মতোই বন্ধ, কিন্তু দরজাটা কোনো অদৃশ্য হাত যেন খুলে রেখে দিয়ে গেছে। ভুতুরে কাণ্ড ছাড়া একে কী বা বলা যেতে পারে? ক্যাপ্টেন হার্ডিং বুদ্ধি খরচ করে একটা আঁকশি দিয়ে মইটাকে চাতাল থেকে টেনে নামানোর চেষ্টা করলেন, কিন্তু অলৌকিক ব্যাপারের মুখোমুখি হতেই তিনি সচকিত হয়ে আঁকশিটা ছেড়ে দিতে বাধ্য হলেন। সেইটা সামান্য নামিয়ে আনতেই রহস্যজনক একটা হাত এগিয়ে এসে সেটাকে টেনে আবার চাতালটার ওপর তুলে নিল। হাতটা গ্রানাইট হাউসের দরজা দিয়ে বেরিয়ে এসে সেই পথেই বিদ্যুৎ গতিতে ভেতরে ঢুকে গেল। রীতিমতো ভুতুরে কাণ্ডই বটে। প্যানক্রফট গলা ছেড়ে গালিগালাজ শুরু করে দিলেন। হতচ্ছাড়া তুই বানর, গরিলা, বেবুন বা ওরাংওটাং যাই হোস না কেন, একটা মাত্র বুলেটে তোর মাথার খুলি উড়িয়ে দেব। শয়তানি করার আর জায়গা পাসনি? প্যানক্রফটের হম্বিতম্বি শেষ হতে না হতেই জানালা দিয়ে একটা বাদরের মুখ উকি দিল। ব্যাস, মুহূর্তের মধ্যেই তার বন্দুক থেকে একটা সীসার গুলি ছিটকে গিয়ে বাদরটার মাথায় আঘাত হানল। বিকট গর্জন করে তার রক্তাক্ত দেহ ওপর থেকে দুম করে মাটিতে পড়ে গেল। কয়েকবার আছাড়ি পিছাড়ি করে সেটা কয়েক মুহূর্তের মধ্যেই নিশ্চল হয়ে পড়ল। এবার তাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো, সেটা বাদর নয়, ওরাংওটাং। দ্বীপবাসীরা এবার নিঃসন্দেহ হলেন, লিঙ্কন দ্বীপে তাদের প্রধানতম শত্রু ওরাংওটাং। তাদের একটাকে ঘায়েল করলেন বটে, কিন্তু আরও আছে। এবার থেকে বুদ্ধিমান মানুষ আর জংলি জানোয়ার ওরাং ওটাংয়ের মধ্যে লড়াই বেঁধে গেল। শয়তান ওরাং ওটাংটার মৃত্যু সংবাদ মুহূর্তের মধ্যেই বনের সর্বত্র ছড়িয়ে পড়ল। তারা তাদের জাত ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবার জন্য দল বেঁধে হাজির হলো গুহাটার কাছে। শুরু হয়ে গেল তুমুল লড়াই। তারা গুহাটার মধ্যে আশ্রয় নিয়ে শত্রুর মোকাবেলা করতে লাগলো। বন্দুকের আওয়াজ শুনে তারা গুহার মধ্যে ঘাপটি মেরে রইল। ওরাংওটাংগুলি গুহা ছেড়ে বেরোচ্ছে না দেখে দ্বীপবাসীরা গুহার মুখে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলেন। কেউ টু শব্দটিও করলেন না। ওরাংওটাংগুলো ভাবল শত্রুরা হতাশ হয়ে গুহার মুখ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। ওরাংওটাংরা বুদ্ধি রাখে যথেষ্ট, গরিলাদের মতো অস্থিরচিত্তও নয়। দুম করে কোনো কাজ তারা করে না, বুদ্ধি খরচ করে, আগে পিছে ভেবে তবেই কাজ করে। আবার বেবুনদের মতো নির্বোধ নয়। দ্বীপবাসীদের সব বুদ্ধি জংলি জানোয়ারেরা মোহতা করে দিল। অনন্যোপায় হয়ে দ্বীপবাসীরা সাব্যস্ত করলেন হ্রদের দিককার জানালাটা খুলে গুটি গুটি ভেতরে ঢুকে যাবেন। শাবল আর গাই নিয়ে দ্বীপবাসীরা হ্রদের দিককার জানালাটা খোলার চেষ্টা শুরু করতেই টপকে অস্থিরভাবে ছুটোছুটি করতে দেখা গেল, আর সেই সঙ্গে গলা ফাটানো চিৎকার চেঁচামেচি চালিয়েই যাচ্ছে। টপের অস্থিরতা লক্ষ্য করে সবাই ছুটোছুটি করে গুহার মুখের কাছে জড়ো হলো। জানোয়ারগুলোর আকস্মিক নীরবতাও তাদের কম ভাবিয়ে তুলল না। মনে হলো কোনো এক অজ্ঞাত কারণে তারা মুষড়ে পড়েছে।
প্যানক্রফট সুযোগ বুঝে বন্দুক চালাতে লাগলেন। এলোপাথারি বন্দুক চালানো যাকে বলে। গুহার ভেতরে তুমুল আর্তনাদ শুরু হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই গুহার ভেতর থেকে কোনো রকম শব্দ আসা বন্ধ হয়ে গেল। একতরফা লড়াইয়ে তারা বেশিক্ষণ সুবিধা করতে পারল না। সম্পূর্ণ অভাবনীয় একটা কাণ্ড আচমকা ঘটে গেল। হঠাৎ করে সিঁড়িটায় অপেক্ষমান দ্বীপবাসীদের সামনে চলে এলো রহস্যের পর রহস্য। ব্যাস, আর এক মুহূর্তও দেরি না করে সবাই হুড়মুড় করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে লাগলেন। ক্যাপ্টেন হার্ডিং ছিলেন সবার উপরে। তিনি সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠেই যন্ত্রচালিতের মতো হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। আচমকা বিরাট একটা চিৎকার শুনে তিনি থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন। সাক্ষাৎ যমরাজের কোনো দূত যেন আচমকা গুহাটার ভেতরে ঢুকল। ওরাংওটাং ওরাংওটাং। আসলে ওরাংওটাংটাকে কুরুল নিয়ে নেবুজাডনেজার তাড়া করেছে বলেই তার অতর্কিত আগমন। ক্যাপ্টেন হার্ডিং তাকে বাধা দিয়ে বললেন, খবরদার, এটাকে না মেরে ধরার চেষ্টা করো। আমরা প্রশিক্ষণ দিয়ে তাকে তৈরি করে নেব, আমাদের উপকারে আসবে। সবাই মিলে জানোয়ারটাকে ধরে দড়ি দিয়ে পিঠমোড়া করে বেঁধে ফেললেন। তার নামকরণ করা হলো জ্যাপ। আদর করে সবাই তাকে মাস্টার জ্যাপ বলে ডাকেন। বহু চেষ্টা চরিত্রের পর দ্বীপবাসীরা তাদের বাসস্থল গুহাটার দখল পেলেন সত্য, কিন্তু আশ্চর্য ব্যাপার, এতগুলো লোক প্রাণান্ত প্রয়াস চালিয়েও লিঙ্কন দ্বীপের সর্বশেষ রহস্যটার কুলকিনারা করতে পারলেন না। জ্যাপের প্রশিক্ষণ পুরো দমে চলতে লাগলো। আশ্চর্য ব্যাপার, মানুষের স্বভাব চরিত্র ও কাজকর্মের পদ্ধতি অনুকরণের চেষ্টায় লিপ্ত থাকা ছাড়া তার মধ্যে তিলমাত্র ঔদ্ধত্যও মুহূর্তের জন্য প্রকাশ পায় না। জ্যাপ কঠোর পরিশ্রম করে মার্শি নদীর ওপর বিশেষ ধরনের ও চমৎকার একটা সেতু তৈরি করে ফেলল। অদ্ভুতভাবে সেটার মাঝখানের অংশ খুলে রাখা যায়। এতে দ্বীপবাসীদের নদীর ওপারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও হিংস্র জন্তু জানোয়ারদের নদীর বিপরীত দিক থেকে আসা বন্ধ করা যায়। গ্রানাইট হাউসের দিকে আসা বন্ধ করা গেল। এতে দ্বীপবাসীদের নদীর ওপারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও হিংস্র জন্তু জানোয়ারদের নদীর বিপরীত দিক থেকে আসা বন্ধ, গ্রানাইট হাউসের দিকে আসা বন্ধ করা গেল। সাবাস জ্যাপ, মাস্টার জ্যাপ। গায়ে হাত বুলিয়ে ক্যাপ্টেন হার্ডিং তাকে আদর করলেন। ক্যাপ্টেন হার্ডিং নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে মার্শি ও লেক গ্র্যান্টের মাঝখানে শক্ত পাথরের বাধা দূর করে ফেললেন। এবার নেবুজাডনেজার আর প্যানক্রফট মিলে জঙ্গল থেকে কাঠ কেটে এনে মজবুত একটা খোঁয়ার তৈরি করে ফেললেন। তাদের পরিকল্পনা, মার্শি নদীর ওপর থেকে লম্বা লোমওয়ালা জন্তু আর মুসমন ধরে এনে পুষবেন। শীতের খাদ্যাভাব দেখা দিলে তাদের ব্যবহার করবেন। আর একটা পোলট্রিও তৈরি করে ফেললেন। এখানে পাখি পুষে ডিম আর মাংসের অভাব পূরণ করবেন। দ্বীপবাসীরা নিঃসন্দেহ যে তাদের এখানেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে হবে। তাই প্যানক্রফটের উদ্যোগ জঙ্গল সাফাই করে তারা চাষের জমিও গড়ে তুললেন। পাখির উৎপাত ঠেকানোর জন্য চাষের ক্ষেতে বিকট দর্শন কাকতাড়ুয়ার মূর্তিও তৈরি করা হলো। সেটাকে বসিয়ে দেওয়া হলো ক্ষেতের ঠিক মাঝখানে। এতে অবশ্য জ্যাপই কায়িক পরিশ্রম বেশি করল। শাবল দিয়ে শক্ত মাটি খোঁড়া তো সামান্য ব্যাপার নয়। ইয়া পোল্লাই সব পাথরের চাই সে অনায়াসে বয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সে যেন গায়ে হাতির শক্তি ধরে, আর তার বুদ্ধি বিবেচনাও প্রায় মানুষেরই মতো। 23 ডিসেম্বর দ্বীপবাসীরা মনস্থ করলেন সেই গুহায় রক্ষিত ছেঁড়াফাটা বেলুনটাকে বয়ে গ্রানাইট হাউসে নিয়ে আসবেন। কিন্তু অতিকায় ও পাহাড়ের মতো ভারী বেলুনটাকে বয়ে আনা তাদের কাজ নয়, এমনকি জ্যাপের সাহায্যেও নয়। তবে ঘোড়া এবং বলদের মতো আর দু একটা জানোয়ার হলে হয়তো কাজটা সেরে ফেলা যেত। কিন্তু কোথায় মিলবে তাদের বাঞ্ছিত সে শক্তিশালী জন্তু জানোয়ার? ক্যাপ্টেন হার্ডিং এর প্রিয় কুকুর টপই দ্বীপবাসীদের সমস্যার সমাধান করে দিল। এক সকালে সে দেখল ইয়া দশাসই চেহারাধারী একটা জন্তু চাষের ক্ষেতের ফসল খাচ্ছে। জন্তুটা ঘোড়ার মতো হলেও ঢং ঢঙা অনেকটা গাধার মতো। হারবার্ট অদ্ভুত দর্শন জন্তুটাকে দেখেই শনাক্ত করে ফেললেন। তিনি সল্লাসে চিল্লিয়ে উঠলেন, ওনাগা ওনাগা।
কোনাগার আর জেব্রার মিলনের ফলে এদের সৃষ্টি। প্যানক্রফট বললেন, ওনাগা, জেব্রা বা গাধা যাই হোক না কেন, জন্তুটা আমাদের গাড়ি টানার কাজে লাগবে। চাষের ক্ষেতের বেড়ার একটা জায়গা ভেঙে যাওয়ার জন্যই জন্তুটা ভেতরে ঢুকতে পেরেছে। একটা নয়, দুটো। নেবুজাডনেজার জ্যাপের সাহায্যে ঝটপট বেড়ার ভাঙ্গা জায়গায় কয়েকটা পাথরের চাই ফেলে বন্ধ করে দিলেন। ব্যাস, বাছাধন ওনাগা আটকা পড়ে গেল। এবার সবাই মিলে ছুটোছুটি দাপাদাপি করে তাদের ধরে ফেললেন। অবশ্য এ কাজে জ্যাপ আর টপের কৃতিত্বই সবচেয়ে বেশি। ক্যাপ্টেন হার্ডিং এবার এনাগা দুটোকে বশ মানাবার চেষ্টা করলেন। বশে আনতে না পারলে তাদের মধ্যে আতঙ্কহীন প্রভুভক্তি জাগিয়ে তোলা সম্ভব নয়। বহু কায়দা কসরত করে তাদের বশীভূত করা সম্ভব হলো। প্যানক্রফট এবং জ্যাপের সক্রিয় সাহায্য সহযোগিতায় চমৎকার একটা গাড়ি তৈরি করে ফেললেন। তাতে অতিকায় ও অমিত শক্তিধর ওনাগা দুটোকে জুড়ে দিয়ে অনায়াসেই বিশালায়তন বেলুনটাকে গ্রানাইট হাউসের সামনে আনা সম্ভব হলো। নতুন একটা পরিবেশকে মানুষের বাসোপযোগী করে তুলতে গেলে হাজারো ঝক্কি ঝামেলা পোহাতে হয়। দ্বীপবাসীদেরও লিঙ্কন দ্বীপটাকে মনের মতো করে গড়ে তুলতে কম ঝামেলা পোহাতে হচ্ছে না। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে জানুয়ারি আর ফেব্রুয়ারি দুটো মাস কেটে গেল। সমুদ্র থেকে পাওয়া সিন্দুকটায় কয়েকটা সূঁচ পাওয়া গিয়েছিল, আর বেলুনের কাপড় থেকে পাওয়া গেল শক্ত সুতো। তা দিয়ে বেলুনটার কাপড় কেটে কেটে প্যানক্রফট চমৎকার কয়েকটা জামা তৈরি করে ফেলল। আর জুতো, সে সমস্যা তো সিলের চামড়া দিয়ে আগেই মেটানো হয়েছে। শক্ত ও মজবুত চামড়ার জুতো পায়ে পাথরের উপর দিয়ে হাঁটাচলা অনেকাংশেই নিরাপদ। এ মুহূর্তে নেবুজাডনেজারের সবচেয়ে বড় চিন্তা কি করে পাউরুটি তৈরি করা যায়। জ্যাপ তার সর্বক্ষণের সঙ্গী। তাকে নিয়ে নেবুজাডনেজার পরিকল্পনা করতে লাগলেন। যে করেই হোক উপাদেয় পাউরুটি তৈরি করবেন। পাউরুটি না হলে পাখির মাংস জমে না। ফ্র্যাঙ্কলিন পাহাড়ের ওপর একটা প্রশস্ত সমতল জায়গা বেছে নিয়ে অধিকতর মজবুত আর একটা খোঁড়াই তৈরি করা হলো। পাথরের দেয়াল সম্বলিত রীতিমতো মজবুত খোয়াল। 7ই ফেব্রুয়ারি দ্বীপবাসীরা মুসমনদের বিচরণ ক্ষেত্রে হাজির হলেন। জ্যাপ আর টপ তো সঙ্গেই রয়েছে। তারা মুসমনের একটা ঝাঁককে তাড়িয়ে খোয়ারের দিকে নিয়ে এলেন। সখানেক মুসমনের মধ্যে মাত্র 30টাকে খোয়ারে ঢোকানো সম্ভব হলো। ভেতরে ঢুকে স্বাধীন চেতা জানোয়ারগুলো মাথা দিয়ে গুটিয়ে গুটিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রাণান্ত প্রয়াস চালালো। বৃথা চেষ্টা। খোয়ার ভেঙে কিছুতেই বাইরে বেরিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হলো না। নিতান্ত অনন্যোপায় হয়েই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এবার থেকে মাংস, পশম আর চামড়া কোনোটারই অভাব রইল না। কিছুদিন আগে প্যানক্রফট বন বাঁধারে ঘুরে ঘুরে এক বিশেষ ধরনের শুকনো বীজ সংগ্রহ করে এনে চাষের জমিতে পুঁতে দিয়েছিল। চমৎকার লকলকে গাছ হয়েছে। প্যানক্রফট এবার ক্লান্তি অপনোদনের চমৎকার একটা উপায় বের করে ফেললেন। নতুন ধরনের গাছগুলোর শিকড়ের রস নিংড়ে বিয়ার জাতীয় মদ তৈরি করে ফেললেন। এর 2-1 গ্লাস গলায় ঢাললেই শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে। প্যানক্রফটের আবিষ্কৃত মদ দ্বীপবাসীদের কাছে অমৃততুল্য হয়ে উঠল। দ্বীপবাসীরা নিঃসন্দেহ যে এখানেই তাদের জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে হবে। অতএব নিজেদের চেষ্টাতেই জীবন রক্ষার অত্যাবশ্যকীয় সামগ্রী জোগাড় করে নিতে হবে। সহযোগীদের ব্যাপার স্যাপার দেখে ক্যাপ্টেন হার্ডিং তেমন কিছু বলেন না বটে, অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাদের কার্যকলাপের ওপর সর্বদা নজর রাখেন। কখনো তাদের নানাভাবে উৎসাহিত করেন, আবার কখনো বা হাসেন। ক্যাপ্টেন হার্ডিং দিনের একটা ভগ্নাংশই নির্জনে বসে কাটান। আপন মনে ভাবেন, কুহক দ্বীপে কতই না রহস্যের জাল ছড়িয়ে রয়েছে, কত ভেলকি না চাক্ষুষ করতে হচ্ছে। আরও কত রহস্যই যে তাকে ভেদ করতে হবে তা একমাত্র ঈশ্বরই জানেন। আজ পর্যন্ত যেসব রহস্যের সম্মুখীন হয়েছেন তাদের সবকটার রহস্য ভেদিত করতে পারলেন না। ফেব্রুয়ারি গিয়ে মার্চ মাস এসে গেল। মাসের মাঝামাঝি আসতে না আসতেই ঝড় বৃষ্টির প্রকোপ শুরু হয়ে গেল। আর দমকা হাওয়া তো সর্বক্ষণ লেগেই রয়েছে।
মোটা জামাকাপড় না হলে ঠান্ডা হাওয়ার মোকাবেলা করা সম্ভব নয়। ক্যাপ্টেন হার্ডিং কাঠ কেটে কেটে কিছু সংখ্যক বোতাম তৈরি করে জামার সঙ্গে আটকে দিলেন। জামাকাপড় কাচা ধোয়ার কাজ জ্যাপের ওপর বর্তালো। সবই তো এক এক করে তৈরি করা হলো। দ্বীপের জীবনযাত্রা এখন অনেকটা সুখকর হয়ে উঠেছে বটে, কিন্তু গুহা ঘরে ওঠার ঝামেলা এড়াবার জন্য এখন একটা লিফট গোছের যন্ত্র তৈরি করা একান্ত প্রয়োজন। দ্বীপবাসীরা ক্যাপ্টেন হার্ডিংকে ফিল্ড তৈরির ব্যাপারে ধরে বসলেন। তাদের ইচ্ছার কথা শুনে ক্যাপ্টেন হার্ডিং মুখে কিছুই বললেন না, কেবল ঠোঁট টিপে টিপে নীরবে হাসলেন। শেষমেশ মুখ খুললেন, তোমাদের নতুন আবদারটার কথা আমার শোনা রইল। আশা করি অচিরেই তোমাদের আশা পূরণ করে সমস্যা দূর করতে পারব। চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে প্যানক্রফট বললেন, লিফট না হয় তৈরি করলেন, কিন্তু সেটা চলবে কি করে তা তো আমার মাথায় আসছে না। তাচ্ছিলের সঙ্গে হেসে ক্যাপ্টেন হার্ডিং জবাব দিলেন, আরে চলবে চলবে, জলের শক্তিতে লিফট চলবে। কাজটা ক্যাপ্টেন হার্ডিংয়ের পক্ষে মোটেই সমস্যার নয়, নেহাতি মামুলি ব্যাপার। একটা চোঙ নিয়ে তার এক প্রান্তে কয়েকটা বৈঠা আর বিপরীত প্রান্তে একটা মোটা ও লম্বা দড়ি লাগিয়ে দিলেন। দড়িটার বিপরীত প্রান্তে ঝুড়ি বেঁধে দিলেন। গ্রানাইট হাউসের ভেতরে ছোট একটা ঝর্ণার ঠিক নিচে চোঙটাকে রেখে দেওয়া হলো। জলপ্রপাতে যখন তীর বেগে জল নেমে আসে, ঠিক তেমনিভাবে বৈঠাগুলোর ওপর প্রবল বেগে জল পড়তে লাগলো। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় জল কুয়োতে গিয়ে পড়তে লাগলো। এর ফলে চোঙটা ঘুরতে লাগলো, আর মোটা লম্বা দড়িটা চোঙের সঙ্গে জড়িয়ে যেতে শুরু করলো। এতে দড়িতে টান লাগায় সেটা গুটোতে গুটোতে গ্রানাইট দরজার সামনে ঝুড়িটাকে তুলে দিল। ঝুড়িটায় চেপে একজন মানুষ অনায়াসেই ভূমি থেকে গ্রানাইট হাউসের দরজায় পৌঁছে যেতে পারে। 17 মার্চ এদিনই প্রথম ওয়াটার লিফট চালু করা হলো। ক্যাপ্টেন হার্ডিং এতেই সন্তুষ্ট হয়ে হাত পা গুটিয়ে বসে থাকার পাত্র নন। তিনি এবার কাঁচ তৈরির জন্য ব্যস্ত হয়ে পড়লেন। উনুনে গনগনে আগুন জ্বেলে নিলেন। এবার বালি, খড়ি ও সোডা একসঙ্গে মিশিয়ে গুলিয়ে নিলেন। তরল হওয়া মাত্র তাতে লোহার নলের সাহায্যে ফু দিয়ে তিনি ইচ্ছে মতো প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে নিতে লাগলেন। প্যানক্রফট হাঁপড়ে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যে লোহার নলটা তৈরি করেছিলেন, আজ ক্যাপ্টেন হার্ডিং সেটা সদ্ব্যবহার করলেন। এবার আর কাঁচের দ্রব্য সামগ্রী তৈরির কোনো বাধাই রইল না। কেবল প্লেট বা গ্লাসই নয়, দরজা জানালার শাসি পর্যন্ত কাঁচ দিয়ে তৈরি করে নেওয়া হলো। তবে অত্যাবশ্যকীয় যন্ত্রপাতির অভাবে সদ্য তৈরি করা সামগ্রীগুলো একটু আধটু বাঁকা তেরা হলো, কিন্তু কাজ তো চলে যাচ্ছে। 1 এপ্রিল দ্বীপবাসীরা কাজের ফাঁকে বসে গল্প গুজব করছেন। এমন সময় ক্যাপ্টেন হার্ডিং প্রস্তাব দিলেন, সেক্সট্যান্টের সাহায্যে তিনি নির্ণয় করতে চান লিঙ্কন দ্বীপটা প্রশান্ত মহাসাগরের ঠিক কোন স্থানে অবস্থিত। সমুদ্র থেকে পাওয়া সিন্ধুকে একটা উন্নত মানের সেক্সট্যান্ট ছিল, অতএব কাজ শুরু করতে কোনো বাধাই নেই। স্পিলেট তাকে সমর্থন করলেন। এর মাধ্যমে লিঙ্কন দ্বীপের কাছাকাছি অন্য কোনো দ্বীপ বা মহাদেশের অবস্থিতি আছে কি না জেনে রাখলে ভবিষ্যতে উপকারে আসতে পারে। হারবার্ট এবার ক্যাপ্টেন হার্ডিং এর নির্দেশে সিন্ধুক হাতড়ে একটা মানচিত্র বের করে ফেললেন। ক্যাপ্টেন হার্ডিং মানচিত্রটার ওপরে চোখ বোলাতে লাগলেন। অঙ্ক কষে হিসেব নিকেশ করার দায়িত্ব পালন করতে লাগলো সেক্সট্যান্ট নামক যন্ত্রটা। হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে সেক্সট্যান্টের হিসেবের সঙ্গে সূর্যের হিসেবের হুবহু মিল রয়েছে। হিসেব অনুযায়ী 150 মাইল উত্তর পূর্ব কোণে একটা দ্বীপ রয়েছে। মানচিত্রেও এর উল্লেখ দেখা যায়। সেখানে একে ট্যাবর দ্বীপ নামে উল্লেখ করা হয়েছে। বেশ বড়সড় একটা নৌকা তৈরি করা হলো। উদ্দেশ্য ট্যাবর দ্বীপে যাওয়া হবে। পালে হাওয়া লাগলে 2 দিনেই সেখানে পৌঁছে যাওয়া সম্ভব। স্পিলেট আর হারবার্ট জঙ্গলে শিকার করতে গিয়ে একেবারেই অপ্রত্যাশিত এক আবিষ্কার করে ফেললেন। ডালে ডালে আঙুরের মতো থোকা থোকা ফল ঝুলছে এমন একটা অত্যাশ্চর্য গাছ তারা পেয়ে গেলেন। ফলগুলি যেমন মিষ্ট তেমনি সুস্বাদু, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। স্পিলেট তারপর যা আবিষ্কার করলেন তাতে প্যানক্রফট উল্লসিত হয়ে তাকে কাঁধে নাকি মাথায় তুলে নাচবেন ঠিক করে উঠতে পারলেন না।
কি যে অমৃততুল্য সামগ্রী, তাই না? তামাক গাছ, এর জন্য তিনি এতদিন ধরতে গেলে জীবনমৃত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। এক বিকেলে দ্বীপবাসীরা সমুদ্রের তীর বরাবর হাঁটাহাঁটি করতে করতে অতিকায় একটা তিমিকে চরকির মতো বারবার পাক খেয়ে বেড়াতে দেখলেন। ব্যাপারটা সেরকমই বটে। সামান্য একটা হারপুনের অভাবে একটা শিকার হাতছাড়া হলে কপাল চাপড়াবার মতো ব্যাপারই বটে। না, হারপুন ব্যবহারের আর দরকার নেই। বিশালায় প্রাণীটি নিশ্চল নিথর, অনেক আগেই মারা গেছে। শকুন আর অন্যান্য কয়েকটা পাখি মাংসের লোভে জল থেকে মাত্র কয়েক হাত উঁচু দিয়ে উড়ে বেড়াতে লাগলো। দ্বীপবাসীরা ভাসমান মরা তিমিটার দিকে অনুসন্ধিৎসু চোখে তাকিয়ে রইলেন। এমন সময় তিমির গায়ে একটা হারপুন গাঁথা রয়েছে দেখে তারা চমকে উঠলেন। ব্যাপারটা দ্বীপবাসীদের ভাবিয়ে তুলল। তারা বলাবলি করতে লাগলেন, তবে কি তাদের বা দ্বীপের কাছাকাছি কোনো তিমি শিকারী আত্মগোপন করে রয়েছে? নইলে তিমিটার গায়ে হারপুন বিদ্ধ করল কে? হারপুনটা দ্বীপবাসীদের মধ্যে নতুন করে রহস্যের সঞ্চার করল। ব্যাপারটা স্পিলেটকেই সবচেয়ে বেশি করে ভাবিয়ে তুলেছে। প্যানক্রফট তাকে বুঝাতে গিয়ে বললেন, মিস্টার স্পিলেট, ব্যাপারটা তো এমনও হতে পারে যে তিমি শিকারী দ্বীপে তো দূরের ব্যাপার, কয়েকশো মাইলের মধ্যেও নেই। আমার ভালোই জানা আছে তিমিরা হারপুনবিদ্ধ অবস্থায় হাজার হাজার মাইল জুড়ে ছুটোছুটি দাপাদাপি করতে পারে। এমনও হতে পারে অদৃষ্ট বিড়ম্বিত তিমিটা মারণবান পিঠে নিয়ে আটলান্টিক মহাসাগর থেকে দাপাতে দাপাতে প্রশান্ত মহাসাগরে এসে মৃত্যুর হাতে আত্মসমর্পণ করেছে। প্যানক্রফট তিমির চরিত্র সম্বন্ধে ভালোই জ্ঞান রাখেন। তিনি একসময় তিমি শিকারে বিখ্যাত জাহাজ হোয়েলারে কাজ করতেন। স্পিলেট আর নিজেকে সামনে রাখতে পারলেন না। জলে ঝাঁপিয়ে পড়ে নিস্তেজ তিমির গা থেকে হারপুনটা তুলে নিয়েই চমকে উঠলেন। তার গায়ে স্পষ্টাক্ষরে লেখা রয়েছে, মেরিলা স্টেলা ভিনিয়ার্ড। কারণ স্পিলেট জানেন ভিনিয়ার্ড প্যানক্রফটের জন্মস্থান আর মেরিলা স্টেলা তার খুবই পরিচিত তিমি শিকারের জাহাজ। তাই স্পিলেট ভাবল প্যানক্রফট হারপুনটার পরিচয় পেলে নির্ঘাত আনন্দে নাচানাচি জুড়ে দেবেন। দ্বীপবাসীরা টানাটানি করে নিষ্প্রাণ তিমিটাকে ডাঙায় তুলে আনলেন। তিমির দেহের সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান তার চর্বির স্তরটা। হাড়গোড়ও কম দরকারি নয়। কুরুল আর সুতীক্ষ্ণ কাটারি দিয়ে কাটাকাটি করে তিমিটার গা থেকে চর্বি বের করে আনা হলো। কেবল তিমিটার জিভটা থেকেই 200 পাউন্ড এবং নিচের ঠোঁট থেকে প্রায় 400 পাউন্ড চর্বি বের করা হলো। গ্লিসারিন ও স্টিয়ারিং উৎপাদনের কাজে ব্যবহারের জন্য চর্বিগুলো জমিয়ে রেখে দেওয়া হলো। প্যানক্রফট কেবল চর্বিতেই খুশি থাকতে পারলেন না। তিনি ব্যস্ত হাতে তিমিটার হাড়গোড় বের করে জড়ো করে ফেললেন। তিনি ভালো করেই জানেন রাশিয়া ও আমেরিকার কোনো কোনো এলোর অ্যালুইসিশিয়ান শিকারীরা তিমির হাড়ের বেগে অদ্ভুত আকার ধারণ করে। এবার মাংসের টুকরো গেঁথে জঙ্গলে রেখে দিলে ক্ষুধার্ত জানোয়ারেরা সেগুলো গিলে ফেলে। সকালে শিকারীরা তাদের জ্যান্ত বা মৃত অবস্থায় ধরে নিয়ে যায়। তাদের মাংস দিয়ে খিদে নিবৃত্ত করে আর চামড়া দিয়ে চমৎকার পোশাক তৈরি করে। প্যানক্রফট উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বলে উঠলেন, বরাতের জোরে হারপুন যখন একটা পাওয়ায় গেছে, তখন আমরা এবার তিমি শিকারে মন দেব। তাদের চর্বি আর হাড় আমাদের অনেক সমস্যা দূর করবে। প্যানক্রফটকে উৎসাহিত করার জন্য স্পিলেট পকেট থেকে তামাকের পোটলাটা বের করে তার হাতে দিয়ে বললেন, আপনার কাজের পুরস্কার। তামাক তো নয়, যেন প্যানক্রফট আকাশের চাঁদ হাতের মুঠোয় পেয়ে গেছেন। দ্বীপে আসার পর থেকে হয়ে তামাক গাছের খোঁজ করেছেন। আজ এতদিন পরে তা স্পিলেটের দৌলতে হাতে পেলেন। আর দেরি নয়, তিনি তামাক গুটিয়ে গুটিয়ে চুরুট তৈরি করে নিলেন। তারপর তাতে অগ্নি সংযোগ করে পরপর কয়েকটা লম্বা টান দিয়ে পরম তৃপ্তিতে একগাল ধোঁয়া ছাড়লেন। জুন মাসের গোড়া থেকেই শীত পড়ে গেছে। শীতের প্রকোপ ক্রমেই বাড়তে লাগলো। প্রচণ্ড শীতে দ্বীপবাসীরা গুহা ছেড়ে বেরোতেই পারছেন না। হাত পা যেন আড়ষ্ট হয়ে অবস্থা। কফি আর তামাক নিয়ে দ্বীপবাসীরা অগ্নিকুণ্ডের চারদিকে গোল হয়ে মৌজ করে বসে গল্প গুজবে মেতে গেলেন। কথার ফাঁকে স্পিলেট বললেন, পৃথিবীর দুর্দিন ঘনিয়ে আসছে। পৃথিবীর অভ্যন্তরের কয়লার স্তর যেদিন ফুরিয়ে যাবে,
সেদিন যন্ত্র সভ্যতা মুখ থুবড়ে পড়বে। তখনই পৃথিবীবাসী প্রকৃত সমস্যায়। ঠোঁটের কাছ থেকে কফির পাত্রটা নামিয়ে নিয়ে ক্যাপ্টেন হার্ডিং বললেন, এখন বহুদিন, প্রায় 250-300 বছরের আগে পৃথিবীর অভ্যন্তরের কয়লা ফুরোবার নয়। তাই পৃথিবীবাসী তারপর পৃথিবীর মানুষ কি করবে? পৃথিবীর মানুষ তখন কয়লার বিকল্প সামগ্রী আবিষ্কার করে ফেলবে। বিকল্প? কয়লার বিকল্প এমন কি আবিষ্কার করতে পারবে যাতে আগুন জ্বালার সমস্যা মিটতে পারে? জল। জলই হবে ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে বড় সম্বল। জল? জল দিয়ে ট্রেন আর জাহাজ? তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ক্যাপ্টেন হার্ডিং বলে উঠলেন, প্যানক্রফট, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষ অদূর ভবিষ্যতে জল থেকে বিদ্যুৎ তৈরি করে কলকারখানার মেশিন চালাবে, আলো জ্বালাবে আর ট্রেনও চালাতে সক্ষম হবে। অফুরন্ত এ বিদ্যুৎ শক্তির ওপর নির্ভর করে পৃথিবীর ভবিষ্যৎ সভ্যতা গড়ে উঠবে। মানুষের কাছে জল তখন আর কেবল। তার মুখের কথা শেষ হবার আগেই টপের বিকট আর্তস্বর শোনা গেল। কুয়োর দিক থেকে তার আর্তনাদ ভেসে আসছে মনে হলো। উৎকীর্ণ হয়ে সবাই ব্যাপারটা লক্ষ্য করার চেষ্টা করলেন। হ্যাঁ, টপের সঙ্গে জ্যাপও গলা মিলিয়েছে। টপের ঘেউ ঘেউ আর জ্যাপের ঘোত মিলে সে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হলো। সবাই ছুটোছুটি করে এগিয়ে গেলেন। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে স্পিলেট বললেন, ব্যাপার কি? সামুদ্রিক প্রাণীটা আবার কুয়োর ভেতরে আশ্রয় নেয়নি তো? আরও সামান্য এগিয়ে প্যানক্রফট জ্যাপের নাম ধরে এমন গম্ভীর স্বরে ধমকাতে লাগলেন যে সে থতমত খেয়ে মুখে কুলু পেটে দিল। সে সঙ্গে টপও ঘাবড়ে গিয়ে গর্জন বন্ধ করে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা ক্যাপ্টেন হার্ডিংয়ের মধ্যে বিশেষ ভাবান্তর ঘটালো। মনে হলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি মুখে কিছুই বললেন না। তবে এটুকু বোঝা গেল যে দুশ্চিন্তা ও দুর্ভাবনা আশ্রয় করেছে। ক্যাপ্টেন হার্ডিংকে বহুভাবে জিজ্ঞাসাবাদ করার পরও তার মুখ থেকে কিছুই বেরোলো না। কপালের চামড়ায় দুশ্চিন্তার ভাঁজ এঁকে তিনি নীরবে নিজের মনের সঙ্গে বোঝাপড়ায় ব্যস্ত রইলেন। আগস্টের গোড়াতেই আকাশ পরিষ্কার হতে শুরু করলো। আকাশের সে গোমরা ভাব আর নেই। 3 আগস্ট দ্বীপবাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে শিকারে বেরোলেন। ক্যাপ্টেন হার্ডিং শিকারে গেলেন না। তিনি একাই গ্রানাইট হাউস আগলাতে লাগলেন। কোনো এক জরুরি কাজের নাম করে তিনি শিকারে বেরোলেন না। তার জরুরি কাজটা যে কী তা অনুমান করা কারোর পক্ষেই অসুবিধা হলো না, কিন্তু কেউই মুখ খুললেন না। গ্রানাইট হাউসে একা একা বসে ক্যাপ্টেন হার্ডিং গভীর চিন্তায় ডুবে গেলেন। তার এখন সবচেয়ে বড় ভাবনা, টপ মাঝে মধ্যেই কুয়োর ধারে গিয়ে তর্জন গর্জন করে। কেন তার মধ্যে নিদারুণ অস্থিরতা ভর করে? কুয়োর মধ্যে কার উপস্থিতি তার মধ্যে অস্থিরতা জাগিয়ে তোলে? তবে কি সমুদ্র ছাড়া অন্য কোনো স্থানের সঙ্গে কুয়োটার সম্পর্ক রয়েছে? কার উপস্থিতি? তবে কি কোনো গোপন সুড়ঙ্গ কুয়া আর পাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে? তাকে কি এটাই বিশ্বাস করতে হবে রহস্যময় কুহক দ্বীপে আজ পর্যন্ত যত কিছু রহস্যের মুখোমুখি তারা হয়েছেন, সব কিছুরই উৎস কি এই কুয়োটা? ব্যাপারটা অনেক আগেই ক্যাপ্টেন হার্ডিংয়ের মাথায় এসেছিল, কিন্তু সুযোগের অভাবে কুয়োটার মধ্যে নেমে রহস্যভেদ করা হয়ে ওঠেনি। তিনি চান একেবারে একা কাজটা করবেন। কেউ যেন ঘুণাক্ষরেও তার মতলবের কথা জানতে না পারেন। দীর্ঘ অধীর প্রতীক্ষার পর আজ অপূর্ব সুযোগ এসেছে। লিফট তৈরি করার পর মইটাকে গুহার একধারে রেখে দিয়েছিলেন। সেটাকে কোনো রকমে নামিয়ে এনে কুয়োটার ভেতরে খাড়া করে দিলেন। একটা পিস্তল এবং সুতীক্ষ্ণ ছুরি কোমরের বেল্টের সঙ্গে বেঁধে নিলেন, আর হাতে নিলেন জ্বলন্ত একটা লণ্ঠন। এবার অকুতোভয় হার্ডিং মইয়ের একের পর এক ধাপ নেমে চললেন। কুয়োটার দেয়ালের গা মসৃণ, একেবারে তেলতেলে। এর গা বেয়ে কোনো জন্তু জানোয়ারের পক্ষেই ওঠানামা করা সম্ভব নয়। ক্যাপ্টেন হার্ডিং মইয়ের একেবারে শেষ ধাপের কাছাকাছি নেমে গেলেন। কিছুই তো নেই, কাউকেই তো নজরে পড়ছে না। আর সুড়ঙ্গ বা নালা জাতীয় কোনো কিছুর অস্তিত্বও তার চোখে পড়ল না। শুধু কি এই জল পর্যন্ত শান্ত? তবে না, কোনো সিদ্ধান্তেই তিনি আসতে পারলেন না। ক্যাপ্টেন হার্ডিং সত্যই মহা সমস্যায় পড়ে গেলেন। তার চোখ বলছে কুয়োর ভেতরে রহস্য সঞ্চারকারী কোনো কিছুরই অস্তিত্ব নেই।
কিন্তু মন কিছুতেই একথা মানতে নারাজ। মন রীতিমতো দৃঢ়তার সঙ্গেই বলছে আছে, আছে, আছে। আর সে যখন কুয়োর মধ্যে আবির্ভূত হয় ঠিক তখনই টপ গলা ফাটিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। অন্য সবের চোখে ধুলো দিতে পারলে টপকে ঠেকানো সম্ভব নয়। শিকার সেরে দ্বীপবাসীরা গ্রানাইট হাউসে ফিরে এলেন। ক্যাপ্টেন হার্ডিংয়ের পক্ষে নিজেকে আর সামনে রাখা সম্ভব হলো না। তিনি স্পিলেটকে আড়ালে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা খোলাসা করে বললেন। স্পিলেটের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। তিনি বললেন, আমিও এমন কিছুই অনুমান করেছি। এমন কোনো ভয়ঙ্কর জানোয়ার কুয়োটার ভেতরে মাঝে মধ্যে আসে। সে আমাদের চোখে ধুলো দিলেও টপের নজর এড়ানো তার পক্ষে সম্ভব হয় না।